পশ্চিমবঙ্গের একটি সংবাদপত্রে প্রকাশিত একটি নিবন্ধকে কেন্দ্র করে তপোধীর ভট্টাচার্যের উপর মিথ্যা মামলা এবং বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে ব্রহ্মপুত্র উপত্যকায়। বিভিন্ন সংবাদপত্র এবং বৈদ্যুতিন মাধ্যমের মাধ্যমে কড়া সমালোচনা করা হচ্ছে তপোধীর ভট্টাচার্যের বিরুদ্ধে। বুধবার নাগরিক অধিকার রক্ষা সমন্বয় কমিটি এবং বিভিন্ন দল সংগঠনের সহযোগে জেলা উপায়ুক্তের কার্যালয়ের সম্মুখে এক প্রতিবাদী সভার আয়োজন করা হচ্ছে। এই প্রতিবাদী সভায় আন্দোলনকারীরা জেলা প্রশাসন আন্দোলন বানচাল করতে চেষ্টা করেছে বলে অভিযোগ করেন। এদিন বিধায়ক সহ অন্যান্যরা বলেন, বাঙালিরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে যাবেন। এদিন বিধায়ক জেলা প্রশাসনের সমালোচনা করে বলেন, জেলায় 144 ধারার নামে জনগণের গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করতে বাধা দেওয়া হচ্ছে। অন্যদিকে বিজেপি যুব মোর্চার বাইক র্যালি প্রশাসনের অনুমতি লাভ করল কিভাবে? ডক্টর তপোধীর ভট্টাচার্য শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যই নয়, তিনি শুধু একজন বুদ্ধিজীবী নন, বক্তব্যরা শক্তিমান লেখক। ইতিমধ্যেই তিনি তার সংগঠন ক্ষমতার পরিচয় দিয়েছেন এবং সারা আসাম নাগরিক অধিকার সমন্বয় রক্ষা কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। তাকে দাবিয়ে রাখার জন্যই এই চক্রান্ত জাল বিস্তার করা হয়েছে। ইতিহাসের পাতায় আমরা মোহাম্মদ বিন তুগলকের নাম পড়েছি, যাকে বলা হতো বাংলা মাহমুদ। তিনি ঘন্টায় ঘন্টায় তার মত পরিবর্তন করতেন। আরেক মোহাম্মদ বিন তুগলকের সাক্ষাৎ আমরা পেলাম আসামে, তার নাম প্রতীক হাজেরা। আরেক মোহাম্মদ বিন তুগলকের পরিচয় আমরা পেলাম আসামে, তার নাম প্রতীক হাজেরা, যিনি সকালে যে কথা বলেন বিকেলে সে কথা বদলে ফেলেন। এভাবে দীর্ঘদিন যাবৎ একের পর এক নির্দেশনামা জারি করে এখানকার মানুষের জীবনকে দুর্বিষহ করে রেখেছে। তার বিরুদ্ধে এই প্রতিবাদ এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ নয়। আজকে দিনে আমরা দেখতে পারলাম যে দেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পর আমরা অধিকার অনেকগুলো পেলাম, কিন্তু আজকে কি হলো? সেই অধিকার যেগুলো পেলাম, আজকে অবস্থাটা কি? আজকে কিন্তু আমাদের অধিকারটাকে হরণ করা হচ্ছে। 61 সনের 86 সনে বারবার এই অঞ্চলে এবং বিশেষ করে আমরা আমাদের বাঙালিরা আমরা আন্দোলনে আমাদের অধিকারের জন্য আমরা আন্দোলন করেছি এবং আমাদের অধিকারকে আমরা সাব্যস্ত করেছি। এবং বর্তমান দিনে আমাদের ভাষার আন্দোলন নয়, আমাদের নাগরিকত্ব হরণের যে আন্দোলন, নাগরিকত্বকে রক্ষা করার জন্য যে আন্দোলন, আজকের আন্দোলন কিন্তু অনেক কঠিন আন্দোলন। সেই কঠিন আন্দোলনে আমরা অনেক সময় আমরা শুনতে পাই যে কেউ বলে যে আমাকে ওনারা বাঁচাবেন, কেউ বলে আমাদেরকে ওনারা বাঁচাবেন, কেউ কাকে বাঁচাতে পারবে না। যে পরিকল্পনা চলছে সেই পরিকল্পনায় অনেক লাখ লাখ মানুষের নাম বাদ পড়ছে, সেটা অন্তত ক্লিয়ার হয়ে গিয়েছে। এবং কাদের নাম বাদ পড়ছে ভাষিক সংখ্যালঘু এবং ধর্মীয় সংখ্যালঘু যারা আছে, যারা আমাদের নামে এনআরসি লিস্ট থেকে বাদ পড়ছে। এবং পূর্ব পরিকল্পিত একটা উপায়, সে উপায়ে যাতে উদ্দেশ্য প্রণোদিত হবে যে কিভাবে যাতে এই মানুষদের নামটা এনআরসি থেকে যাতে বাদ দেওয়া যায়, বাদ দিয়ে যাতে পপুলেশন প্যাটার্নটাকে যাতে চেঞ্জ করে এবং উগ্র জাতীয়তাবাদীরা যেভাবে মাথা যারা দিয়েছে, হয়তোবা আমরা আগে হয়তোবা ইদানিং কালে আমরা সেটা দেখিনি, সেটা আবার আগে একবার শুনেছিলাম। এবং বর্তমান দিনে আজকে হয়তোবা আমরা এখানে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করেছি, আমাদের এসপি এখানে আছেন, ডিসি এখানে আছেন, আমরা গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করব। আমরা যখন আন্দোলন করব, আমাদের আন্দোলন করার জন্য 5 বার আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনারা কি আন্দোলন করবেন, কি আন্দোলন করবেন না। কিন্তু ওখানেও আমরা দেখতে পাই যে আজকেও কিছু যুব মোর্চার ভাইরা সেদিকে বাইক নিয়ে আন্দোলন করছে, সেখানে কোনো পারমিশনের দরকার নেই। আমরা ভয় করি না, যদি অ্যারেস্ট করতে হয় আপনারা অ্যারেস্ট করুন, আপনাদের কাছে পুলিশ আপনাদের কাছে অস্ত্র আছে, আপনাদের কাছে ক্ষমতা আছে, আপনারা করুন, আমরা ভয় পাই না। করবার চেষ্টা করি
এনআরসি ব্যাপারে বা তপোদি ভট্টাচার্যের ব্যাপারে আমরা ফর্মালি অ্যাপ্লাই করি টু দি ডেপুটি কমিশনার। ডেপুটি কমিশনার এই কাগজটা পাঠান এসপির কাছে। এসপি পারমিশন দেয়নি, গতকালকে যে সভা করলাম আমরা দেয়নি। উপরন্তু তিনি বলেছেন যদি করেন তাহলে অ্যারেস্ট করব। আমাদের বিধায়ক বলেছেন তাহলে করুন, আপনাদের অ্যারেস্ট, আমাদেরকে অ্যারেস্ট করুন। কাজে ডেপুটি কমিশনারকে আমরা বলে গেলাম যে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি কেউ আন্দোলন করতে চায়, সভা করতে চায়, মিছিল করতে চায়, এটা আটকানোর অধিকার কোনো আইনে নেই, সংবিধানে নেই, কোনো কাগজে নেই, কোনো কিছুতে নেই। কাজে আপনি এসপিকে বলে দেবেন যেন এই পারমিশন দিতে তিনি এই ধরনের গণ্ডগোল না করেন, এতে গণ্ডগোল আরও বেড়ে যাবে। আমাদের এখানে শান্তি আছে, আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই। ভারতবর্ষীয় মানুষ কখনো অশান্তি চায় না, অস্ত্র হাতে কোনোদিনই নেই নিয়ে এত অঞ্চলের মানুষ। কাজে আমরা আন্দোলন করলে শান্তিপূর্ণ আন্দোলন করি। এইগুলা বিশেষ করে অ্যারেস্টের দল আর পুলিশের দল, এগুলো আমাদেরকে দেখিয়ে লাভ নেই না। তো ওনাকে আমরা অফিসিয়ালি জানিয়ে দিলাম, আমরা সুশীল সমাজের অনেকেই এখানে আছি, অফিসিয়ালি জানিয়ে দিলাম আমরা যদি করিমগঞ্জ জেলার যদি সার্বিক পরিস্থিতি যদি আপনাদের জন্য নষ্ট হয়, আপনারা তার জন্য আপনারা দায়ী থাকবেন। পারমিশন আমাদের সাংবিধানিক অধিকার, সেই অধিকার আপনি খর্ব করতে পারবেন না। যদি হয় যে আপনি এটার জন্য রেসপন্সিবল থাকবেন, ওনাকে জানিয়ে দিয়ে আসলাম, সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। করিমগঞ্জ নীলামবাজারে অসম গ্রামীণ বিকাশ ব্যাংকের শাখায় উত্তপ্ত পরিস্থিতি। ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে পরিষেবা না পাওয়ায় ক্ষুব্ধ গ্রাহক ব্যাংকে তালা ঝুলিয়ে আন্দোলন সাব্যস্ত করেন। সকাল থেকেই ব্যাংকের সম্মুখে আন্দোলনে বসে গ্রাহক দল। দীর্ঘ মাস থেকে ব্যাংকের পরিষেবা স্তব্ধ হয়ে পড়ায় বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয় গ্রাহকদের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ব্যাংকের পরিষেবা উন্নত করতে আবেদন জানিয়ে বিফল হয়ে অবশেষে আন্দোলনের পথে নেমে পড়েন, যার ফলে বন্ধ হয়ে পড়েছে ব্যাংকের সকল কাজকর্ম। হইতে 11 জুলাই পর্যন্ত আমাদের ব্যাংকের নেটওয়ার্ক নাই। আমাদের এই ব্যাংকের আওতায় গান্ধাই, ব্রাহ্মশাসন, রানীবাড়ি, কৃষ্ণনগর, লাঠিরঘাট, বারোভুঞ্জি বিভিন্ন এলাকা নিয়ে এই ব্যাংকের গ্রাহকগুলা অন্তত আইতে একটা রুজ মরে 12 কিলোমিটার দূরে, যে রাস্তার নাম হলো পাহাড় লাইন। অন্তত 3 ঘন্টা একটা গাড়ি মিলে, এই 3 ঘন্টা সময় নষ্ট করে যখন মানুষ ব্যাংক হয়, এখানে নেটওয়ার্ক মিলে না। নেটওয়ার্ক না মিলার কারণে আবার যাইতে 3 ঘন্টা লাগে, একটা রুজ নষ্ট। গতিকে আমাদের ব্যাংকের স্থায়ী সমাধান লাগবো, আমরা ওটা চাইয়ার। এবং ব্যাংকের মধ্যে 2টা কাউন্টার করতে লাগবে, একটার মধ্যে ডিপোজিট, একটার মধ্যে উইথড্রল। আমরা ব্যাংকের লাইনে যখন দাঁড়াই তখন আমরা গ্রাহকগুলোর বিরাট একটা হয়রানি হয়। এর মধ্যে মেয়ে লোক থাকে, পুরুষ লোক থাকে। আমরা 2টা কাউন্টার চাইয়ার, এটা আমরা দাবি। আর নেটওয়ার্কের সমস্যার সমাধান ওটা আমরা চাইয়ার, ব্যাংকটা স্থায়ী করার লাগি চাইয়ার। আজকে 20-22 দিন থেকে নেটওয়ার্ক নাই, আমরা কর্তৃপক্ষের কোনো চিন্তাধারা নাই, আমরা গ্রাহক আইয়া আর যাইয়া, এই হলো আমাদের দুর্ভাগ্য। গ্রামীণ ব্যাংক স্থাপিত নীলামবাজার আমাদের দেশের মানুষ কৃষিজীবী, বিশেষ করে কৃষিজীবী মানুষ ব্যাংকে আইলে একটা রোজ তার মারা যায়, নেট নাই। আমরা যে ব্যাংক কর্তৃপক্ষ আছেন, তার ম্যানেজার যেই আছেন, তার দায়িত্ব নাইনি যে এরা যে লেফট রাইট করে রোজের ফুল নষ্ট করতেছে। নেট কিতার লোকে খারাপ হইতো। আমরা কি পয়সা নাই, আমরা কি পয়সা কমিশন দিয়ান না। আমরা যে মানুষ আছি, আমরা মানুষের ইন্টারেস্ট নিতে নানি। ব্যাংক ঊর্ধ্বতম কর্তৃপক্ষে দেখো ইনকোয়ারি করিয়া লাখ লাখ টাকা আমরা ইন্টারেস্ট দিয়া আমরা জনসাধারণ কিন্তু লেফট রাইট করিয়া ইন্টারেস্ট দিতে আসি, অতিরিক্ত সুদ দিতে আসি, কিন্তু কোনো কর্তৃপক্ষ এটা দেখেন না। পুলিশের জালে কুখ্যাত জমি মাফিয়া আব্দুল আহাদ আটক হওয়ার পরই আহাদের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ হল সুতারকান্দিতে। দীর্ঘদিন থেকে আহাদের সন্ত্রাসে জনগণ অতিষ্ঠ। সুতারকান্দির আহাদ অবৈধ নথি বানিয়ে এলাকার বালিঙ্গা নদী নিজের দখলে নিয়ে নদীর গর্ভে বাঁধ নির্মাণ করে গতিরোধ করে নদীর জল।
নদীগর্ভে ওয়াল বানিয়ে রোধ করে নদীর গতিপথ। তাছাড়া সুতারকান্দি ব্রিজের নিচে বাঁশ ও পলিথিন দিয়ে অস্থায়ী বাঁধ নির্মাণ করে প্লাবিত করে এলাকার বিস্তীর্ণ কৃষিভূমি। ফলে এলাকার প্রায় 10টি গ্রামের কৃষিভূমি চলে যায় জলের নিচে। মৎস্যজীবী সম্প্রদায়ের একমাত্র রোজি রোজগার ভরসা নদীর মৎস্য শিকার। আব্দুল আহাদ ভুয়ো কাগজ বানিয়ে নদী নিজের নামে বানিয়ে মাছ মারতে বাধা প্রদান করে এলাকাবাসীদের। ফলে দীর্ঘদিন থেকে আহাদের বিরুদ্ধে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। বুধবার এলাকার স্থানীয় জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। নদীতে থাকা অস্থায়ী বাঁধ গুড়িয়ে দেন জনগণ। স্থানীয় জনগণের অভিযোগ, আব্দুল আহাদ ধনবলের সাহায্য নিয়ে একাংশ সরকারি আধিকারিকদের বশ করে এলাকায় চালাচ্ছিল অরাজকতা। অবশেষে করিমগঞ্জ পুলিশ তাকে আটক করে জেলে প্রেরণ করে। তার বিরুদ্ধে দিন দিন উদ্ঘাটিত হচ্ছে নতুন নতুন মামলা। কালিঙ্গা নদীর উপরে বুয়া লিজ নিয়ে আহাদে বাঁধ দিচ্ছে, বাঁধের উপরে বাঁধ দিচ্ছে, পাকার বাঁধ দিচ্ছে, কাঁচা বাঁধ দিচ্ছে, জলটা বার হয়ে যেতে পারছে না। তার লাগিয়ে আজকে পুরা জনসাধারণ, এই এরিয়ার জনসাধারণ একত্রিত হয়ে তার বাঁধটা ভেঙে দিয়েছে। বাদ দেওয়া সুবিধা হচ্ছিল কৃষকদের, বেশি কৃষকদের জল যাচ্ছে না, জল আটকাইয়া রাখছে এখানে। হাজার হাজার বিঘা খেতর মাটি মানে নষ্ট হয়ে যাচ্ছে, জলে ইয়ে হইতেছে না, শুকাইতেছে না, কৃষকে খেতও করতে পারতেছে না। আমরা তো মাছ মারি সারা জিন্দগি জীবিকা রক্ষা করি, কিন্তু মাছ মারবার উপায় নেই, তার কারণে নদীতে নামতে দেয় না। এই নদীটা কাশলেন যাবা, এইটার লাগি আমরা রাইজে 5-7 গাঁও মানুষের জমিয়া একত্র ইয়া তার বানটা ভাঙিয়ে দিচ্ছি। আমরা পানিটা জমাইয়া রাখিতে পাখার বান্ধিয়া রাখছে, যার কারণে এই এত অঞ্চল 15 থেকে 20,000 মানুষের ক্ষেত কৃষিও নষ্ট হয়, প্লাস মাছও পায় না। আর জবরদস্তিভাবে বুয়া বীজ বইয়া এরকম মানুষের পরেশান চলছে। মানুষ যদি মাছ মারা তাই তারা খাদাইয়া দেওয়া হয়। এখানে আমরা হিন্দু মুসলিম সম্প্রদায়ের গরিব মানুষ যারা জীবিকা নির্বাহ করে মাছ দিয়া, এই মাছকে দৈর্ঘ্য 6 বছর থাকিয়া তার কারণে এইগুলো মানুষ মানে বিপদগ্রস্ত হয়ে গেছে গিয়া। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মিশন বিকাশের অধীনে জেলা স্বাস্থ্য সমিতির উদ্যোগে এক সজাগতামূলক সাইকেল র্যালির আয়োজন করা হয়। করিমগঞ্জ সরকারি চিকিৎসালয় থেকে ফ্ল্যাগ অফের মাধ্যমে এই সাইকেল র্যালির সূচনা হয়। প্রাক্তন চিকিৎসক ডক্টর RN দাস ফ্ল্যাগ নাড়িয়ে এই সাইকেল র্যালির সূচনা করেন। এই সজাগতা র্যালিতে বাল্যবিবাহ সামাজিক বেদি, 18 বছরের নিচে থাকা মেয়েদের বিবাহ বন্ধ করা সহ বিভিন্ন প্লেকার্ড নিয়ে র্যালি শহর পরিক্রমা করে। পরবর্তী সময় এক সজাগতা সভার আয়োজন করা হয়। সভায় জনসংখ্যা রোধ করতে ছোট পরিবার, সুখী পরিবার সহ পরিবার কল্যাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আমাদের সরকারের উদ্যোগে মিশন পরিবার বিকাশে স্কিমের আন্ডারে করিমগঞ্জ হাইলাকান্দি 2টা ডিস্ট্রিক্ট নেওয়া হয়েছে। আমাদের টিএফআর টোটাল ফার্টিলিটি রেটটা 3.1 বহুত বেশি। ওইটাকে নামিয়ে আনার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে, গভর্নমেন্ট অফ আসামের তরফ থেকে এই মিশন পরিবার বিকাশ বলে উদ্যোগ নেওয়া হয়েছে। ওইটার সৌজন্যে আজকে ওয়ার্ল্ড পপুলেশন ডে পুরো বিশ্বে পালন হবে। ওই জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য যা যা স্কিম আছে আমাদের সিটিজেনকে বোঝানোর জন্য কি আমাদের স্কিম আছে, কি করলে সুবিধা পাবেন, কীরকম ছোট পরিবার থাকলে সুখী হতে পারেন, এই উদ্যোগে মিশন পরিবার বিকাশের এগেনস্টে আমরা সাইকেল র্যালি একটা করছি। আপনারা দেখতে পাচ্ছেন পিছন সাইডে। এই উদ্যোগটার জন্য এই সাইকেল র্যালিটা করা হচ্ছে। জনসাধারণের সামনে আমরা তুলে ধরছি বিভিন্ন নানা ধরনের স্কিম আছে ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে। মানুষে জানতে চাইবে, মানুষকে জানানোর জন্য কমিউনিকেশনটা যেমন আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে, সরকারের তরফ থেকে জনসাধারণের কাছে যায়, সেই জন্য মিশন পরিবার বিকাশের উদ্যোগের আন্ডারে সাইকেল র্যালিটা করা হচ্ছে। এই কারণে এই কিছুটা ডিস্ট্রিক্টের গভর্নমেন্ট হাই প্রায়োরিটি ডিস্ট্রিক্ট হিসাবে নিয়েছে। এই জন্য আমাদের কিছুটা বিশেষ অতিরিক্ত দায়িত্ব রয়ে গেছে। আপনারা সবাই জানেন যে আমাদের দেশের বিশাল জনসংখ্যা, আমাদের দেশ থেকে আরও বেশি জনসংখ্যা হচ্ছে আমাদের চীন। কিন্তু আগামী এই নেড়াটা 2-3 বছরের মধ্যে আমাদের জনসংখ্যা ওদের থেকে বেশি হয়ে যাবে। তো এখন থেকে আমরা যদি এই ব্যাপারে যদি কোনো পদক্ষেপ না নেই, তো আপনারা বুঝতে পারছেন আগামী থেকে কী অবস্থা হবে। এবং জনসংখ্যা কন্ট্রোল করতে না পারলে আমাদের দেশের উন্নতি করার কোনো সম্ভব হবে না। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি আরম্ভ করেছে তাদের প্রস্তুতি। বুধবার আসাম প্রদেশ যুব মোর্চার রাজ্যিক সভাপতি অনুপ বর্মন করিমগঞ্জে এসে উপস্থিত হন। তার আগমন উপলক্ষে যুব মোর্চার সদস্য শহরের পেট্রোল পাম্প থেকে এক বাইক র্যালির মাধ্যমে তাকে আবর্ত ভবনে নিয়ে আসেন। বৃহস্পতিবার করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে এক দলীয় সভায় তিনি অংশগ্রহণ করবেন। মূলত 2019-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখেই যুব মোর্চার রাজ্যিক সভাপতির এই করিমগঞ্জ সফর। ভারতীয় জনতা যুব মোর্চার আসাম রাজ্যিক সভাপতি অনুপ বর্মন মহাশয় আজ করিমগঞ্জে আসছেন, বরাক সফরে আসছেন। প্রথম ওনার সফর করিমগঞ্জে, সে নিয়ে আমরা যুব মোর্চার করিমগঞ্জ জেলা কমিটির সকল সদস্য এবং মণ্ডলের সকল সদস্যদেরকে নিয়ে আজ করিমগঞ্জ শ্যামকো পেট্রোল পাম্প থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি। বিকালে আমাদের একটি বৈঠক আছে, জেলা পদাধিকারী বৈঠক, এবং কালকে করিমগঞ্জ জেলা গ্রন্থাগারে একটা সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। আগামী 19-এর নির্বাচন সেটা করিমগঞ্জ থেকে শুরু হবে, সে নিয়ে যুব মোর্চার রাজ্যিক সভাপতি করিমগঞ্জের সফর, প্রথম ওনার সফর করিমগঞ্জ থেকে শুরু। এসসিআরটি পরিচালিত ডিএলএড পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হলো কালীগঞ্জ বুনিয়াদী প্রশিক্ষণ কেন্দ্রে। সারা রাজ্যব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। করিমগঞ্জে মোট 4টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলাব্যাপী মোট পরীক্ষার্থীর সংখ্যা কালীগঞ্জ বুনিয়াদী প্রশিক্ষণ কেন্দ্রে 479, কালীগঞ্জ ডায়েটে
405, পাথারকান্দি বিএড কলেজে 101 এবং জিসি পাল কলেজে 188 জন। কালীগঞ্জ বুনিয়াদী প্রশিক্ষণ কেন্দ্রের পরীক্ষার্থী বেশি থাকায় সংশ্লিষ্ট কেন্দ্র ছাড়াও পার্শ্ববর্তী একটি স্কুলে পরীক্ষা নেওয়া হয়েছে বলে জানান অধ্যক্ষ সুরজিৎ দাস, যাতে পরীক্ষার্থীরা সুন্দর ও সুষ্ঠু পরিবেশের মাধ্যমে পরীক্ষা দিতে পারেন। এদিকে কালীগঞ্জ ডায়েটে নিয়ম বহির্ভূতভাবে পরীক্ষার ডেস্ক বেঞ্চ বসানো হয়েছে। এমনভাবে বসানো হয়েছে ডেস্ক বেঞ্চ, ইনভিজিলেটর স্বাভাবিকভাবে হেঁটে উত্তরপত্রে স্বাক্ষর করতে হিমশিম খেতে হচ্ছে। টোটাল করিমগঞ্জ ডিস্ট্রিক্টে 1300, এভারেজ 1300 অডিওলের আন্ডারে। আর আপনাদের ডায়েটে কতজন আছে টোটাল? ডায়েটে আছে 405 জন। পরীক্ষাটা নর্মাল তারা এসসিআর থেকে আমরা প্রশ্ন পাঠাইছি। আগে প্রশ্ন প্রথম করেছিল যে তারা পাঠিয়ে দিব, পরে আমরা পাঠিয়ে দিয়েছি। এরপরে আমরা তাহার থেকে সেন্টারে আমরা পাঠিয়ে দিয়েছি, তারা নিয়ে তাহার থাকছে। পরীক্ষা মানে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। 12 ট্রেজারি থেকে কালকে আমরা আনছি এবং সব সেন্টারে তার পেপার দিয়ে গেছে। এসসিআর থেকে এটা পরীক্ষার মধ্যে খুব সুন্দর ওয়েল অ্যান্ড গুড পরীক্ষা হইতেছে। আশা করি খুব ভালো হইব, বাকিগুলো খুব সুন্দরভাবে কাটবো আশা